আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক অদৃশ্য ডিজিটাল যুদ্ধ নিয়ে কথা বলবো যা চোখের পলকে বড় বড় এবং অত্যন্ত সুরক্ষিত ওয়েবসাইটগুলোকে পুরোপুরি অচল করে দিতে পারে। একটা নীরবে কাজ করা ডিজিটাল অবরোধ যার প্রভাব আসলে ব্যাপক। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। খুব জরুরি কোনো কাজের মাঝখানে হঠাৎ ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দিলে কেমন লাগে? সবারই নিশ্চয়ই চরম বিরক্তি কাজ করে, তাই না? আমরা হয়তো ভাবি এটা সার্ভারের কোনো সাধারণ ত্রুটি বা গ্লিচ, কিন্তু বাস্তবতা আসলে সবসময় এত সরল হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পেছনে থাকে একটি সুপরিকল্পিত ডিজিটাল অবরোধ। অসংখ্য ডেটা ট্রাফিকের মাধ্যমে সার্ভারকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে ফেলা হয় যে সেটি আর শ্বাস ফেলারও সুযোগ পায় না। এই বিষয়টা পরিষ্কার করার জন্য আজ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো মূল হুমকি, সিন ফ্লাড এক্সপ্লয়েট, বটনেট আর্মি তৈরি, লক্ষণ শনাক্তকরণ, নেটওয়ার্ক প্রতিরক্ষা এবং সবশেষে আক্রমণকারীর উদ্দেশ্য। আমাদের প্রথম আলোচনার বিষয় মূল হুমকি, ডিনায়াল অফ সার্ভিস। এই ধরনের সাইবার আক্রমণের প্রধান লক্ষ্যই হল একটি সার্ভার বা নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়া। সার্ভারের দিকে অনবরত বিপুল পরিমাণ ভুয়া রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেমটিকে পুরোপুরি ওভারলোড করে ফেলা হয়। এখন একটি সাধারণ ডিনায়াল অফ সার্ভিস বা ডস অ্যাট্যাক আসে মাত্র একটি নির্দিষ্ট উৎস থেকে। যেহেতু উৎস একটি, তাই একে ব্লক করে দেওয়া খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু যখন এর আগে ডিস্ট্রিবিউটেড শব্দটি যোগ হয়, তখন ব্যাপারটা এক ভয়ঙ্কর রূপ নেয়। কারণ একটি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস অ্যাট্যাক আসে শত শত বা হাজার হাজার ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন্ন ভিন্ন উৎস থেকে। চারদিক থেকে ধেয়ে আসা এই বিপুল আক্রমণ ঠেকানো রীতিমতো এক দুঃস্বপ্ন। এবার আসা যাক দ্বিতীয় অংশে, দ্য সিন ফ্লাড এক্সপ্লয়েট। এখানে হ্যান্ডশেক বা সংযোগ স্থাপনের প্রক্রিয়াটিকেই অস্ত্রে পরিণত করা হয়। এই আক্রমণগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত পদ্ধতিটি হল সিন ফ্লাড এক্সপ্লয়েট। ইন্টারনেটে যোগাযোগের একটা খুব বেসিক নিয়ম আছে। যখনই একটি কম্পিউটার কোনো সার্ভারের সাথে যোগাযোগ করতে চায়, তখন তারা টিসিপি বা টিসিপি ব্যবহার করে একটি 3-ওয়ে হ্যান্ডশেক বা 3 ধাপের প্রক্রিয়া সম্পন্ন করে। প্রথমে কম্পিউটার সার্ভারকে একটি সিন বা SYN মেসেজ পাঠায়। এরপর সার্ভার সেটি গ্রহণ করে একটি স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট পাঠায়, নিজের একটি পোর্ট খুলে দেয় এবং উত্তরের জন্য অপেক্ষা করে। শেষ ধাপে কম্পিউটারটি একটি চূড়ান্ত স্বীকৃতি পাঠালে তবেই তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু আক্রমণকারীরা ঠিক এই জায়গাতেই একটা চরম কারসাজি করে। একটি সিন ফ্লাড হ্যান্ডশেকে আক্রমণকারী ইচ্ছাকৃতভাবে ওই তৃতীয় ধাপটি আর সম্পন্ন করে না, মানে চূড়ান্ত স্বীকৃতিটি তারা আর পাঠায় না। এর ফলে যেটা হয়, সার্ভার তার হাজার হাজার পোর্ট খুলে রেখে উত্তরের আশায় অনন্তকাল ঝুলে থাকে। এই অর্ধেক খোলা সংযোগগুলোর কারণেই সার্ভারের সব ক্ষমতা ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং এক পর্যায়ে সার্ভারটি ক্র্যাশ করে। আমাদের তৃতীয় বিষয়টি হল বটনেট আর্মি তৈরি। কিভাবে সাধারণ ডিভাইসগুলোকে সৈন্য বানানো হয় সেটাই এবার দেখব। স্বভাবতই একটা প্রশ্ন জাগতে পারে, এত হাজার হাজার ফ্লাড রিকোয়েস্ট পাঠানোর জন্য এই বিশাল সংখ্যক ডিভাইস আসে কোথা থেকে? শুনলে অবাক হতে হয়, আমাদের ঘরের স্মার্ট টিভি বা স্মার্ট ফ্রিজটিও হয়তো আমাদের অজান্তেই এমন কোনো সাইবার আর্মির অংশ হয়ে বসে আছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য স্মার্ট ডিভাইসে প্রথমে খুব গোপনে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়। সাধারণ ব্যবহারকারীরা টেরই পান না যে তাদের ডিভাইসটি একটি বটনেটের অংশ হয়ে গেছে। এরপর পর্দার আড়াল থেকে একজন রিং লিডার এই পুরো নেটওয়ার্কটিকে নিয়ন্ত্রণ করে। রিং লিডার যখনই কোনো টার্গেট সার্ভারের IP কোঅর্ডিনেট পাঠায়, তখন সেই হাজার হাজার ডিভাইস ঠিক একই সময় সমন্বিতভাবে একযোগে ঝাঁপিয়ে পড়ে। সিন ফ্লাড ছাড়াও HTTP ফ্লাড নামে আরেকটা বেশ পরিচিত পদ্ধতি আছে। এটি তুলনামূলকভাবে বেশ সহজ। এই পদ্ধতিতে বটনেটের অন্তর্ভুক্ত ডিভাইসগুলো টার্গেট করা সার্ভারের কোনো একটি ওয়েব পেজে প্রবেশ করে এবং ক্রমাগত পেজটি রিফ্রেশ করতে থাকে। ভাবুন তো, লাখ লাখ মানুষ যদি একসাথে একটা পেজ রিফ্রেশ করে, তাহলে সার্ভারের কি অবস্থা হবে? অতিরিক্ত রিকোয়েস্ট সামলাতে না পেরে ওয়েবসাইটটি ধীরগতির হয়ে যায় বা পুরোপুরি বসে যায়। চতুর্থ অংশ, লক্ষণ শনাক্তকরণ বা একটি সাইবার অবরোধের চিহ্নসমূহ। হঠাৎ কোনো ওয়েব সার্ভিস খুব স্লো হয়ে গেলে, লিঙ্কে ক্লিক করার পর কাজ না করলে বা কোনো অ্যাপ্লিকেশনে কানেক্ট করতে না পারলে বুঝতে হবে ভেতরে কোনো একটা গোলমাল চলছে। যারা অনলাইনে গেম খেলেন তাদের ক্ষেত্রে হয়তো তীব্র ল্যাগ বা বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এই সবগুলোই হতে পারে একটি সফল সাইবার আক্রমণের লক্ষণ। তবে হ্যাঁ, সার্ভারের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যার কারণেও এমনটা ঘটতে পারে। তবে একটি সাইবার আক্রমণের সম্ভাবনাকে কখনোই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবার আসি পঞ্চম অংশে, নেটওয়ার্ক প্রতিরক্ষা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে। এই ধরনের আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি? চ্যালেঞ্জটা হলো ট্রাফিক ফিল্টার করা। কোন রিকোয়েস্টটা বটনেট থেকে আসা ভুয়া ট্রাফিক আর কোনটা সাধারণ ব্যবহারকারীর বৈধ ট্রাফিক তা আলাদা করা ভীষণ কঠিন একটা কাজ। কারণ আক্রমণ আটকাতে গিয়ে আসল ব্যবহারকারীদের ব্লক করে দিলে তো মূল উদ্দেশ্যই ব্যাহত হবে, তাই না? এই আক্রমণগুলো সামাল দেওয়ার জন্য মূলত 3টি দারুণ প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রথমটি হলো রেট লিমিটিং, যা একটি নির্দিষ্ট সময় কোনো IP অ্যাড্রেস থেকে আসা রিকোয়েস্টের একটা স্পিড লিমিট বা সীমা ঠিক করে দেয়, সেটা পার হলেই ব্লক। দ্বিতীয়টি হলো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। এটি লেয়ার 7-এ কাজ করে এবং ক্ষতিকর HTTP রিকোয়েস্টগুলো বিশ্লেষণ করে আগে আটকে দেয়। আর তৃতীয়টি হলো লোড ব্যালেন্সার, যা আক্রমণের এই বিশাল চাপটিকে শুধু একটা সার্ভারে না ফেলে একাধিক সার্ভারের মধ্যে খুব সুন্দরভাবে ভাগ করে দেয়, ফলে সার্ভারগুলো টিকে থাকতে পারে। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ অংশ, আক্রমণকারীর উদ্দেশ্য। আসলে কেন তারা এই অবরোধ করে? এই বিশাল আয়োজনের পেছনে আসলে কি কারণ থাকতে পারে? সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী এর পেছনে বিভিন্ন মোটিভ বা উদ্দেশ্য কাজ করে। অনেকেই আর্থিক লাভের আশায় এটি করে থাকেন, হয়তো বাজারে নিজের কোনো প্রতিযোগীর ওয়েবসাইট ডাউন করে তাকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য। আবার অনেক সময় রাজনৈতিক বা মতাদর্শগত পার্থক্য থেকেও কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়।
আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে বলছি আক্রমণকারীরা নিজেদের অপছন্দের কারণে এমনটা করে থাকে। আবার সবচেয়ে অবাক করা ব্যাপার হলো অনেক আক্রমণকারী স্রেফ মজা করার জন্য বা নিজেদের ক্ষমতা দেখানোর জন্যই এত বড় একটা সাইবার আক্রমণ চালিয়ে বসে। আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা তো দেখলাম কিভাবে আমাদের প্রতিদিনের ব্যবহৃত সাধারণ সব স্মার্ট ডিভাইস আমাদের অজান্তেই এই অদৃশ্য সাইবার যুদ্ধের অস্ত্র হয়ে উঠছে। প্রতি মুহূর্তে সারা বিশ্বে এমন যুদ্ধ চলছে। এমত অবস্থায় আমাদের এই আন্তঃসংযুক্ত ডিজিটাল বিশ্ব আসলে কতটা সুরক্ষিত? এই প্রশ্নটি ভবিষ্যতের ইন্টারনেট নিরাপত্তা নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আশা করি আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি সবার ভালো লেগেছে।